আসসালামু আলাইকুম। বাবার মৃত্যুর পর থেকে অদ্ভুত ভয়ানক সব ঘটনা ঘটতে থাকে নুরি এবং তার পরিবারের সাথে। প্রথমে মা আর এরপর বড় ভাই। এভাবেই পরপর 6 দিনের মধ্যেই মারা যায় পরিবারের আরও 2জন সদস্য। গ্রামের লোকেদের মতে ক্লায়েন্ট টিউসডেতে তাদের বাবা মারা গিয়েছিল, আর এই অশুভ দিনে মারা যাওয়ার কারণেই তার আত্মা ফিরে এসেছে। এবার সে তার সাথে করে তার সকল আপনজনদেরকে নিয়ে যাবে। তবে আসলেই কি তাই? আসলেই কি পৃথিবীতে অশুভ দিন বলে কোনো কিছু আছে? মৃত্যুর পর আসলেই কি আপনজনদেরকে মারার জন্য কেউ ফিরে আসে, নাকি এই সব ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? কালো জাদুতে ঘেরা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান এই ইসলামিক হরর গল্পে রয়েছে অনেক রহস্য এবং টুইস্ট। তাই চলুন কোনো রকম দেরি না করেই সরাসরি চলে যাওয়া যাক গল্পে। আজকের গল্পটি শুরুই হয় একটা কালো জাদুর রিচুয়াল দেখানোর মাধ্যমে। ইন্দোনেশিয়ার এক ভয়ানক কালো জঙ্গলে রাতের অন্ধকারে বৃষ্টির মাঝে এই কালো জাদু পারফর্ম করা হচ্ছিল, যেখানে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল 2 ভাই বোনকে, নুরি এবং ইয়ান্দু। নুরি এখানে রিচুয়ালের মাঝখানেই হঠাৎ চিৎকার করতে আরম্ভ করে, যেন সে ভয়ানক কিছু দেখেছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং 6 দিন আগের দৃশ্য আমরা দেখতে পাই। কিভাবে এই সব কিছু শুরু হয়েছিল সেটা আমরা এখান থেকেই জানতে পারি। আমরা ইন্দোনেশিয়ার গ্রামে একজন প্রভাবশালী ব্যবসায়ীকে দেখতে পাই, যাকে গ্রামের সকলে ভীষণ সম্মান করত, সেই সাথে প্রশংসা করত তার ভালো মানসিকতার জন্য। লোকটির নাম ছিল ওয়ান্তো। ওয়ান্তো মূলত রাবার তৈরির কাজ করত। এখন বাজার করা শেষ করে ওয়ান্তো যায় তার গাছগুলোর কাছে, যেখানে আগে থেকেই তাদের এই গ্রামের প্রধান মিস্টার বুদি তার জন্য অপেক্ষা করছিল। মিস্টার বুদি মূলত তার কাছ থেকে জানতে চাইছিল যে সে কোন পদ্ধতিতে এই রাবার তৈরির কাজ করে। যে সিক্রেট পদ্ধতিতে সেই কাজটি করে সেটা জানতে পারলে এই গ্রামের অনেক উন্নতি হবে, কেননা এই গ্রামটি পাহাড়ের উপর অবস্থিত ছিল এবং অনেকের অনেকখানি জমি ছিল, যেখানে তারা এই সিক্রেট কাজে লাগিয়ে অনেক ইনকাম করতে পারত। অর্থাৎ গ্রামের মানুষের কথা চিন্তা করেই মিস্টার বুদি এই সিক্রেটের ব্যাপারে জানতে চাইছিল। তবে ওয়ান্তো এইবারও তার সাথে তার এই সিক্রেটের ব্যাপারটা শেয়ার করে না, বরং ব্যস্ততার দোহাই দেখিয়ে সেখান থেকে সে চলে যায়। যাওয়ার সময় সে যখন একটা ব্রিজের উপর ছিল, তখন আচমকাই পেছন থেকে একটা ট্রাক চলে আসে। তার অ্যাক্সিডেন্ট হতে হতে সে কোনো মতে বাঁচে। ট্রাকটির পেছনে লেখা ছিল, তোমাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, এই ট্রাকটিকে মনে রাখুন, কেননা সামনেও আমরা এই ট্রাকটিকে বারবার দেখতে চলেছি। আপাতত ওয়ান্তো নিজেকে কোনো মতে সামলে পৌঁছে যায় বাড়িতে। বাড়ির মেন দরজায় একটু সমস্যা হচ্ছিল, যে কারণে এক সাইডের দরজাটি খুলছিল না। তাকে এখানে তারই কয়েকজন লোক সাহায্য করে। এখন ভেতরে প্রবেশ করে তার দেখা হয় তার ছোট ছেলের সাথে, যে কিনা অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে যে সে এই গরমের সময় জ্যাকেট পরে কেন ঘুরে বেড়াচ্ছে। তার বাবা ওয়ান্তো তাকে বলে যে তার শীত করছে, যা শুনে ওয়ান্তোকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে তার ছোট ছেলে ইয়ান্দু। তখন ওয়ান্তো তাকে নিয়ে চিন্তা করতে নিষেধ করে এবং জিজ্ঞাসা করে যে সে কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে কি ভেবেছে। উত্তরে ইয়ান্দু বলে যে সে তো আগেই বলেছে সে কলেজে পড়তে চায় না, বরং সে তার বাবার সাথে এই বিজনেস সামলাতে চায়। তবে ওয়ান্তো চাইছিল তার বাকি 2 ছেলে মেয়ের মতো করে ইয়ান্দুও কিছু একটা হোক। যদি সে কলেজে না পড়তে চায় তাহলে সে যেন পুলিশ একাডেমিতে ভর্তি হয়, যাতে করে তার ছোট ছেলে পুলিশ এটা বলতেও তার গর্ববোধ হয়। বাকি বিজনেস সে নিজেই সামলে নিতে পারবে। কথা বলে সে চলে যায় তার ঘোড়াশালের দিকে। এখানে তার খুব পছন্দের একটা ঘোড়া ছিল, যে ঘোড়ার দেখাশোনা করত ওয়ান্তোর ভাগ্নি এজেং। এজেং খুব লক্ষ্মী একটা মেয়ে ছিল, সে বাড়ির সব কিছুর খেয়াল রাখত। এখন ওই রাতে ওয়ান্তো এবং তার স্ত্রী রাহমির কথা থেকে আমরা জানতে পারি যে তাদের বড় ছেলে সেসা একজন ডক্টর, মেয়ে নুরির ইঞ্জিনিয়ারিং কালই কমপ্লিট হতে চলেছে। তাই তো ওয়ান্তো চাইছিল ইয়ান্দু যাতে পিছে না পড়ে যায়। তবে তারা এটাও জানতো যে আজ হোক বা কাল ইয়ান্দুই এই বিজনেস সামলাতে চলেছে। তাই তো রাহমি তার উপর প্রেশার ক্রিয়েট করতে মানা করে। ওয়ান্তো বলে যে সে চায় সে মারা যাওয়ার পরই যেন ইয়ান্দু তার বিজনেস সামলায়। সে তো এত দ্রুত মারা যাবে না, আর এখনকার সময়ে তো ডিগ্রির একটা সার্টিফিকেট ছাড়া যে কোনো মানুষই তাকে নিচু চোখে দেখবে। এই ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ করে ওয়ান্তুর বুকে ব্যথা শুরু হয়। রাহমি তার কাছে ছুটে আসে। তখন ওয়ান্তু জানায় যে বিকালবেলা থেকেই তার প্রচণ্ড শরীর খারাপ করছে। তবে সে গুরুত্ব দিচ্ছে না, কেননা আগামীকাল নুরির গ্রাজুয়েশন ডে, সে সেখানে উপস্থিত থাকতে চায়।
রাহমি তাকে আপাতত এইসব নিয়ে না ভেবে বরং নিজের শরীর নিয়ে ভাবতে বলে এবং রেস্ট নিতে বলে।